হ্যালো এভরিওয়ান, আমি ইহান তালুকদার ভ্রমের ওয়াইফ মিসেস ভ্রম বলছি। এখন রাত বাজে 12:30। ভ্রম আমাকে রুমে যেতে ডেকেছিল 11:40-এ। 20 মিনিট দেরি করেছে বলে আমার রুমে ঢুকতে দিচ্ছে না। কি করা যায় বলুন তো? আপনারা তো ওর ফ্যান, দেখি আপনাদের বুদ্ধি কাজে দেয় কিনা। বকুল নিজের গলাস্বর যথেষ্ট রেখেই চেঁচাচ্ছে, যা কেবল রুমের ভেতর থাকা মানুষটা শুনতে পাবে। শুনতেও পেল ভ্রম। বিরক্ত লাগলো তার। ল্যাপটপের স্ক্রিনে অপলক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সে। সেকেন্ড কয়েক নিজের শ্বাস আটকে রেখে ফের ছাড়ল। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় এখন তারা দুজন। ভ্রমের ফ্যান গ্রুপে চলছে মাতামাতি। একের পর এক পোস্ট চোখে আটকাচ্ছে। প্রত্যেকটা পোস্টের ক্যাপশন একদম নজরে লাগার মতো। মাথায় হাত দিয়ে বসে সে। তখনকার ওইটুকুতে এই অবস্থা, না জানি বাইরের ওইসব ভিডিও ভাইরাল হলে কি হবে। দ্রুত উঠে দাঁড়ায় সে। এর মাঝেই বকুলের গলার আওয়াজ আসে, খুলবেন নাকি? পোস্ট করে দিব। হ্যাঁ, সে চেঁচিয়ে উত্তর দিল। আসছি রে জন্তু, এত জ্বালাচ্ছিস কেন তুই? বলতে বলতে দরজা খুলে দেয় সে। সাথে সাথে হুড়মুড়িয়ে ভ্রমের প্রশস্ত বুকে ধাক্কা খায় বকুল। ভ্রম আরও বিরক্ত হয়। সোজা ভাষায় বলে, কি সমস্যা? আমার বাড়িতে আমাকে আমার মর্জি মতো চলতে দেবে না? সেই হিসেব টানতেই এসছি। ভাবুক হয় ভ্রম। মেয়েটা কি বলতে চাইছে তাকে ব্যাপারটা ক্লিয়ার করার জন্য নিজ থেকেই বলে, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা প্রশ্ন করো কিংবা কথা বলো। আমি আপনাকে ডিভোর্স দেব। বকুলের কথা সে কিছুই বুঝল না। এত রাত্রে এত কাহিনী করে কি এই মেয়েটাও কি এগুলো বলতে আসবে? ভ্রমকে চুপ থাকতে দেখে দায়িত্ব নিয়েই তাকে শোধায়, তবে আমার কিছু কন্ডিশন আছে। তেতে উঠে ভ্রম। রাগে সুরে বলে ওঠে, তুমি আসলে একটা জন্তু। হ্যাঁ। মুখে কুলো পেটে বিছানার একটা কোণে ল্যাপটপটা নিয়ে ফের বসলো। পাত্তাই দেবে না বকুলকে। ভাবনাটা খানিকটা এরকম। বকুলও বুঝতে পেরেছে বেয়াদব ব্যাটা মনে মনে ভাব নিচ্ছে, সেও পাত্তা দিল না। বিছানার অন্য সাইডে গিয়ে শুয়ে পড়ল। একবারে ভ্রমকে শোধালো, কন্ডিশন শুনলেন না তো? আর ডিভোর্সই পাবেন না। চমকে উঠে ভ্রম। সে ভেবেছিল মেয়েটা নিজ থেকেই বলবে, কিন্তু এখন তো ঘটল উল্টো। যদি মেয়েটা সত্যি তাকে ডিভোর্স না দেয় তাহলে? তাই আর দেরি না করে খানিকটা নড়ে বকুলকে শোধায়, হ্যাঁ বলো তোমার কন্ডিশন। বকুল উত্তর দিল না। ভ্রু কুচকে নিল সে। কথাটার আবারও বলল। সাথে সাথে উত্তর আসলো, আমি ঘুমাচ্ছি। রাগ ওঠে ভ্রমের। নাগের ডগায় রাগ নিয়ে জিজ্ঞাসা করে, মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে কথাও বলে? আমি বলি, এই বলবে তুমি? বিরক্তিতে কথাটা বলল ভ্রম। তবে বিরক্তিতে দ্বিগুণ ঘি ঢালল বকুল। আলসেমির সুরে বলে উঠল, রিকোয়েস্ট করুন মিস্টার ভ্রম। বউর কাছে আদেশ চলে না, রিকোয়েস্ট চলে। বুকের কোনো এক ছিদ্রবিহীন পথ দিয়ে তার দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। হতাশ সে, ভীষণ হতাশ। এমন বউ কারণ না হোক, তবে তাকে মুক্তি পেতে হলে আপাতত এই যন্ত্রকে সহ্য করতে হবে। তাই তাতে দাঁত চেপে বলল, প্লিজ কন্ডিশন বলো, আমি শুনছি। বকুল ভ্রমের রিকোয়েস্টে ওর পাশ ফিরল। ইনোসেন্ট ফেস করে বলে, আমাকে প্রচুর ভালোবাসতে হবে। হ্যাঁ, তবে আপনি ডিভোর্স পাবেন। খেপে গিয়ে কিছু বলতে নেবে তার আগেই থেমে গেল। রাগ দ্বিগুণ থেকে দ্বিগুণ হলো। সে তো পুরুষ মানুষ, কেন এভাবে একটা মেয়ের কাছে রিকোয়েস্ট করবে? ডিরেক্ট সে ডিভোর্স দেবে, বাকিটা মেয়ের ব্যাপার। সে দিলে দিক, না দিলে নাই। ঝামেলা শেষ। সোশ্যাল মিডিয়াতে অন থাকা আজ তার পক্ষে সম্ভব হলো না। মেজাজ মাথা দুটোই চটকে আছে। উঠে গিয়ে লম্বা কোলবালিশটা নিয়ে বিছানার মাঝে রেখে দেয়। গম্ভীর সুরে ধমক দিয়ে তাকে শোধায়, এই মেয়ে, কোলবালিশ ক্রস করবে না, না হলে অবস্থা খুবই খারাপ করব। যা করিনি তা করব। হঠাৎ ধমকে চমকে উঠে বকুল। মানুষটা আসলে বহুরূপী, না হলে এক এক সময় এক এক রকম মেজাজ আনে কিভাবে? বিরক্তিকর মানুষটা। রসকসীন একদম। মুখে ভেঙচি কেটে অন্য পাশ থেকে ফোনটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মনোযোগ দেয়। সামনে আসে শিরোনাম, 2 ব্রিলিয়ান্টের বিয়ে হয়েছে। তাদের ভবিষ্যৎ প্রজন্ম না জানি কত ব্রিলিয়ান্ট হবে। শিরোনামটা পরে খানিক শব্দ করে হেসে ফেলে সে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ইনস্টাগ্রামে চলে যায়। অনেকগুলো নোটিশ শো করছে নোটিশ বক্সে। পাত্তা দিল না। বকুলের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় 22,000-এর কাছাকাছি। সোশ্যাল মিডিয়াতে সে অ্যাক্টিভ। প্রতিদিনের কাজকর্মে টুকটাক ফটোগ্রাফি করে সব রাত 11টার পর পোস্ট করত। পোস্ট করার সাথে সাথে ফ্যানরা হুড়মুড়িয়ে পড়ত। বকুলের লাইফস্টাইলের জন্যই সবাই তাকে ফলো করে। নিত্য নতুন সব জিনিসই ইনভেন্ট করতো বকুল, আর শেয়ার করতো সকলের মাঝে। নিজের প্রোফাইলে গিয়ে প্রাণবন্ত ছবিগুলো দেখতে থাকে সে। বাবা মাকে ভীষণ মনে পড়ছে তার। ছবি যত দেখছে তত মনে আসছে তার বাবা, আর তার সারাদিনের চঞ্চলতা স্মৃতিতে নাড়া দিচ্ছে। কি সুন্দর দিন ছিল, কিন্তু আফসোস সে আর এই দিনগুলি ফিরে পাবে না। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। চমকে গিয়ে পাশে তাকালেন। অপর পাশের মানুষটা ঘুমিয়ে গিয়েছে। অবাক হলো, কিছুটা চোখের জল মুছে নিল।
মানুষটা এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কি জানি। উঠে গিয়ে সে রুমের লাইটটা অফ করে দেয়। আলোতে তার ঘুম হয় না। ফিরে আসে নিজের অবস্থানে। বিছানায় শুয়ে থাকা পুরুষ মানুষটির দিকে চোখ চলে যায় নিজের অজান্তেই। মুহূর্তের চোখ আটকে গেল তার। একবার বেলকনির দিকে তাকালো তো আরেকবার পুরুষটির দিকে। দূর থেকে পুরুষটির মায়াবী মুখশ্রী দারুণ লাগছে। আজ বোধহয় পূর্ণিমা, জ্যোৎস্না ভরা রাত, ঘুমন্ত পুরুষ যে তার একান্তই। অনুভূতিটা বোধহয় দারুণ, একটু ভিন্ন, একটু ভালোবাসার মিশ্রিত। অতঃপর ব্যাপারটা নিজের ফোনে ক্যামেরাবন্দি করে শুয়ে পড়ে নিজের মতো। বুকের ভিতর শূন্যতা নিয়ে অপূর্ণতা সুরে তাল মিলিয়ে নিজেকে মানিয়ে নিতে হবে যে রাতের একদিকের মানুষ যেমন শান্তিতে ঘুমায়, ঠিক অন্যদিকের মানুষ তখন যন্ত্রণাতে কাতরায়। কেউ প্রিয়জন হারানোর যন্ত্রণায়, কিংবা কেউ অভ্যাসের নিয়মে। কখনো কখনো কেউ শান্তিতে ঘুমানো লোকদের দল ছেড়ে স্বেচ্ছা যন্ত্রণায় ডুব দেয়, তো কেউ অনিচ্ছায়। আমরিন ডুবেছে তাদের কোনো একটায়। বুকের ভেতর তার আগুন জ্বলছে। বাহিরে মা বাবার দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু কোনো সাড়া শব্দ করছে না সে। রাগে রুমের সব জিনিস ভাঙচুর করছে। সে তো কেবলমাত্র একটা দিন অপেক্ষা করতে চেয়েছিল, এরপরেই তো মনের কথা বলতে চেয়েছিল বেস্ট ফ্রেন্ডকে। বেস্ট ফ্রেন্ড টু লাইফ পার্টনার হিটস ডিফারেন্ট, তথাকথিত এই কথাটি তার নোট লিস্টের টপে ছিল। আজও আছে, তবে তার রূপ নিয়েছে ভয়ানক রূপে। মা বলেছিল একতরফা ভালোবাসা সবসময়ই ঠকে যায়। তাহলে কি ও তাকে ঠকিয়েছে? আরু, মাম্মা দরজাটা খোলো প্লিজ। মাম্মা পাগলামো করে না। মায়ের কথা শেষ, বাবার কথাও কানে বাজল। আরু, বাবা তোমায় কথা দিচ্ছি, আমি কথা বলবো ভ্রমের সাথে, তবুও বের হও তুমি প্লিজ মা। বাবা মায়ের এই কথাগুলো তার কানে বিষের মতো লাগলো। সহ্য করতে পারল না। ড্রেসিং টেবিলে কাচের জারটা ভেঙে ডান হাতটায় চালিয়ে দিল। সে বাহাতি হওয়ায় কাজটা বাম হাতে করতে পারল না। চোখে রাজ্যের অন্ধকার নেমে এলো যেন। একদম ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। এলোমেলো ঘর, সুদর্শনা কন্যা লাল রঙে রঞ্জিত হয়ে পড়ে রইল নিজের মতো। ভ্রমকে একের পর এক কল করছে ইয়াদ, কিন্তু ফোন তুলছে না। এদিকে ভ্রম ওয়াশরুমে শাওয়ার করতে গিয়েছে। তার ফোন বেজেই চলেছে। সহ্য করতে না পেরে কলটা রিসিভ করে ফেলে সে। কিছু বলার আগেই অপর পাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। আরে ইয়ার, কোথায় ছিলি তুই? কতবার ফোন করছি। শোন না, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে। একে তো না বলে কল করেছে, তার উপর অন্যের হয়ে কথা শোনাও বাজে কাজ। তাই ফোনের অপর পাশের ব্যক্তিটিকে তার বাণী সমাপ্ত করার আগে সে বলে ওঠে, এক্সকিউজ মি, আমি ভ্রম নই, মিসেস ভ্রম। উনি শাওয়ারে গেছেন, আসলে বলে দেব। মেয়েলি কণ্ঠস্বর, তার উপর মিসেস ভ্রম শব্দটায় থ হয়ে যায় ইয়াদ। কথার চোটে ভুলেই যায় সে কি বলতে কল করেছিল। বলি আওড়িয়ে কেবল বলল হুম। তখনই কান থেকে ফোনটা কেড়ে নেয় কেউ। সাথে সাথে পেছন ফিরে তাকায় বকুল। ব্যক্তিটি ভ্রম। স্ক্রিনে এক পলক তাকিয়ে সে কানে ফোনটা নিয়ে বেলকনিতে যায়। হ্যাঁ ইয়াদ বল। বাবা ভাই, না তোতলিয়ে বল। কথা বলতে বলতে হাতের টাওয়ালটা নেড়ে দেয় বারান্দায়। তখনই ইয়াদের বলা একটা কথায় হাত থেকে টাওয়ালটা পড়ে যায়। কথাটা এমন, আমরিন গতকাল সুইসাইড করার ট্রাই করেছিল। কথাটা শোনার সাথে সাথে চিল্লিয়ে বলে ওঠে, কি বলছিস এইসব আমরিন? তুই আয় ভাই। ভ্রমকে কথাটা শেষ করতে দিল না ইয়াদ, কেটে দিল ভ্রম। ভ্রমের ভীষণ রাগ লাগলো। রেগে মেগে একাকার হয়ে তেড়ে আসে বকুলের দিকে। তার দুই বাহু চেপে দেয়ালের সাথে মেশায়। শক্ত করে চেপে দাঁতে দাঁত লাগিয়ে হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে থাকে। অনুমতি ছাড়া ফোন ধরবে কেন? হ্যাঁ, নরম পেয়ে গিয়েছ আমাকে? চেনো না মেয়ে তুমি আমাকে? খুব খারাপ আমি। আয়া লাগছে, ছাড়ুন। বকুলের কথায় ভ্রম আরও জোরে চেপে ধরল। এইবার বকুলের দম বোধহয় বেরিয়েই যাবে। জীবনে প্রথমবার এই আঘাত গভীর মনে করল। ব্যথায় কোকিয়ে ওঠে সে। পাত্তা দেয় না ভ্রম। শাসানের সুরে কেবল তাকে শোধায়, নেক্সট টাইম আমার লাইফে ইন্টারফেয়ার করলে একদম। কথাটা শেষ করলো না সে, ফের শোধালো, ভ্রমকে দেখেছো মেয়ে? রোদের মতো তেজ দেখনি তার। অতঃপর বকুলকে কিছু বলার সুযোগ না দিয়ে এক ধাক্কা রুমের বাইরে বের করে দেয়। মেয়েটা আদিতেও ঠিক আছে কিনা সেটা ভাবল না সে। দরজা আটকিয়ে দেয়। তাড়াহুড়ো করে নিজেকে মার্জিত করে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে বকুলের কোনো অস্তিত্ব তার চোখে পড়েনি। পুরুষালী ধাক্কা কোনো নারীরই সহ্য করা কাম্য নয়। বকুলেরও তেমনটিই হলো। ভ্রমের এক ধাক্কায় সিঁড়ি বেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয় যথাসাধ্য। তবুও মনে হচ্ছে পা আর হাত দুটোতেই বেশ লেগেছে। হাঁটি না বাংলি হয়। তাদের মধ্যকার ঘটনা বাইরে জানাতে চায় না। তাই তখন পড়ে গিয়েও যন্ত্রণা নিয়ে ওপাশের একটা কোণায় জায়গা করে বসে আছে। একটু আগে ভ্রমকে তড়িঘড়ি করে যেতে দেখল। বেশ খানিকক্ষণ হয়েছে তো, লোকটা মনে হয় চলে গিয়েছে। এবার সে নিজে নিজে পড়ে যাওয়ার গল্প তো অন্তত বলতে পারবে।
ছোট বাচ্চাদের মতো কেবল হাত ভর দিয়ে শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে। আস্তে করে কয়েক সিঁড়ি গিয়ে সেভাবেই পড়ে থাকে যেভাবে সে প্রথমে পড়েছিল। তবে বিপত্তি ঘটে আরেক জায়গায়। পা ফসকে আবারও সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে নিচে। ব্যথার জায়গায় পুনরায় ব্যথা পাওয়ায় জোরে চিল্লিয়ে ওঠে সে। পড়ে যায় ফ্লোরে। সাথে সাথে মাথাটা ভনভন করলো। চোখের সামনে নেমে আসলো ঘন কালো আধার। হসপিটালের জানালার সাদা পর্দার মধ্যিখানে দাঁড়িয়ে আছে ভ্রম। বেডে ঘুমন্ত আমরিন। একবার প্রকৃতির দিকে তাকিয়ে আরেকবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটার মুখখানা ফ্যাকাশে হয়ে গিয়েছে। সুন্দর মুখটায় মনে হচ্ছে রক্ত নেই, অবশ্য থাকার কথাও না। যে পরিমাণ ব্লিডিং হয়েছে। একটা মেয়ে কদিন পরে ডাক্তার হবে আর তার নিজের সম্পর্কে কোনো হেলদোলই নেই। ভাবতে বুকের ভিতর থেকে তপ্ত শ্বাস বেরিয়ে আসলো তার। তখনই কেবিনে প্রবেশ করে ইয়াদ, হাতে ফলের প্যাকেট। ফলগুলো টেবিলে রেখে বন্ধুকে দেখিয়ে এগিয়ে আসে। কিরে, কখন এলি? এই 20 মিনিট হবে। আমায় জানাতে পারতিস ব্রো। বাদ দে, এর কাহিনী কি সেটা বল। ভ্রমের কথা ইয়াদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বুলি আউড়িয়ে বলল, এর কাহিনী আন্টি আঙ্কেল বলবেন। কি বলছিস? কিন্তু কেন? আমিও জানি না সেটা। বলল তুই আসলে যেন তোকে ওখানে নিয়ে যাই। আচ্ছা বুঝলাম সবই, কিন্তু এইটা বল ওর জ্ঞান আসবে কখন? ডাক্তার বলেছিলেন যে কোনো সময়। তাহলে চল ওর মা বাবার কাছে যাই। যাওয়া যায়। চল তাহলে। চল। কথা শেষ করে নিজের মতন করে হাঁটা ধরে ইয়াদ। কিছুটা ভাবুক হয়ে সে ইয়াদের পা অনুসরণ করছে। আপাতত তার দৃষ্টি মেলে পথ চিনতে মস্তিষ্ককে বলতে ইচ্ছে করছে না। কিভাবে পড়ে গেলে মা? শান্ত হন আন্টি, আম ফাইন, এভরিথিং ইজ ওকে। আমার হাতেই তো শুধু অল্প আঘাত লেগেছে, আর পা 3 দিন রেস্টে থাকবে, ব্যাস এতটুকুই তো। বউর এমন কথা ভ্রমের মা কিছুটা আবেগী হয়ে উঠে জড়িয়ে ধরল। ব্যাপারটা নিশ্চিত করতেই সে নিজ উদ্যোগে বলতে শুরু করলো, আমি শাড়ি পরতে অভ্যস্ত নই, সামলাতেও তো পারি না, যার কারণে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তাইলে মাথার আঘাতটা? কাচুমাচু করে আইন উপরোক্ত প্রশ্নটা করলো। বকুল মুচকি হাসলো। উত্তরে বলল, ন্যাড়া বেলতলা একবার যায়, শুনেছ তো প্রবাদ বাক্যটা? কিন্তু আমি বেলতলা বারবার যাই, ফলস্বরূপ মাথায় দ্বিতীয়বারের মতো আঘাত পেলাম। অতঃপর টুকটাক কথা বিনিময় হলো ভ্রমের মা বাবা এবং ফুপুর সাথে। সবার সাথে কথা হলেও কথা কিংবা দেখা হলো না ভ্রমের সাথে। ভ্রমের কথা মাথায় আসতে হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে যায়। মানুষটা তাকে দেখতে অবধি এলো না। সকাল গড়িয়ে সন্ধ্যা কেটে যেতে লাগলো। একবারের জন্যও কি আসবে না? সে চাইলেও ভ্রমের কথা বলতে পারত, বলেনি, কারণ সে চায় না ভ্রম সবার কাছে ছোট হোক। তবে এখানে চুপ থাকলেও ঘরে অবশ্যই সে ব্যাটাকে ধরবে। সামান্য ফোন ধরবে বলে এরকম ব্যবহার? এরকম ঘেউ তো পাড়ার কুকুরেরাও করে না। ঠোঁট উল্টিয়ে নিল সে, বড় বড় কয়েকটা শ্বাস নিল। অতঃপর মলিন মুখ নিয়ে আয়নাকে ডাকলো, আয়না এদিকে এসো একবার। হ্যাঁ আপা কন? তোমার ভাই। আয়নাকে এতটুকু বলতে সে উত্তরে বলে, আরে আপা কোয়েন না, ভাইজান সকালে যে গেছিল, পরে আর আসেই নাই বাসায়। কল করতেছে খালুজান, কিন্তু রিসিভ করতেছে না। ও, বকুলের ছোট উত্তর। আয়না ফের বলল, এইটুকুই আপা? হ্যাঁ, আমি তাইলে যাই। বকুল কথা বাড়ালো না, অনুমতি স্বরূপ মাথা নাড়ালো কেবল। মস্তিষ্কে একটা কথাই বলল, তোর জন্য কি তাহলে সে রাগ করেছে? না বকুল, যে ভুল করেছিস তা শুধরে নি। তখনই কেবিনে প্রবেশ করে ভ্রমের বাবা খালিকুজ্জামান। তিনি কানে ফোন নিয়ে এদিকে এসেছেন। বকুল পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে মনোযোগ দিল হাতে থাকা আপেলটা খাওয়ায়। কিন্তু যখনই ভ্রমের বাবার কথোপকথন তার কর্ণকুহর হলো, তখনই খাওয়া থামিয়ে দিল। ভ্রমের বাবা আর ভ্রমের কথোপকথন। কিরে ভ্রম, সকাল থেকে তুই লাপাত্তা, ফোনটাও বন্ধ। চিন্তা ছিলাম না, কোথায় আছিস তুই? ফোনটা লাউডে থাকায় বকুল ও ভ্রমের আওয়াজ শুনতে পেল। ভ্রমের কাটকাট গলায় উত্তর, আমি কোথাও একটা। কি দরকারে খুঁজেছিলে বলো? ভ্রমের গলা বিরক্তির ছাপ স্পষ্ট। বাবার সাথে এহেন ব্যবহারে বকুলও খানিকটা বিরক্ত হলো। কই, সে তো তার বাবার সাথে কত মিষ্টি করে কথা বলতো, আর সেখানে ভ্রম একটা বেয়াদবের মতো আচরণ সবসময়ই করে। ভ্রমের উপর চরম বিরক্তিতে বকুলের মুখ থেকে চসূচক শব্দ বের হয়। ফের মনোযোগ দেয় বাপ ছেলের কথোপকথনে। কোথায় তুমি? ঢাকায়। ছেলের কথা চমকে গিয়ে বাবা বললেন, কি ঢাকায় কেন? আমার বেস্ট ফ্রেন্ড আমরিন গতকাল মাঝরাতে সুইসাইড করার চেষ্টা করেছিল। ডিএমসিতে আনা হয়েছে, সকালে খবরটা পেয়েই চলে এসেছি। এই কথা শুনে বাবার প্রচণ্ড রাগ উঠে যায়। হুঙ্কার দিয়ে ছেলেকে শোধান, বাহ আমার কেয়ারিং ছেলে। বউ এদিকে হাত পা ভেঙে হসপিটালে অ্যাডমিট হয়ে কেবিনে পড়ে আছে, আর সে বেস্ট ফ্রেন্ডকে দেখতে গিয়েছে। বাহ। বাবার কথায় সেকেন্ড কয়েক চুপ থেকে প্রসঙ্গ উল্টে বাবাকে শোধায়, শোনো বাবা, ও আমার জাস্ট বিয়ে করাবো, কোনো দায়িত্ব কর্তব্য নয়। তাহলে তোর বেস্ট ফ্রেন্ড? ও আমার অনেক কিছুই হয়। শেষের কথাটা শুনে বকুলের বুকের ধুকপুকানি আওয়াজটা বেড়ে গেল। তাহলে সকালে মেয়েটা আমরিনের জন্যই
অজান্তে চোখের কোণে জল চিকচিক করতে লাগলো। সায় জানালো না সে তাতে, দ্রুত নিজেকে সামলে নিল। অন্যদিকে মাথা ঘুরিয়ে হাতের পাশে থাকা ফোনটায় নজর দিল। বাবা ও ছেলের এহেন আচরণে বৌমার কাছে লজ্জিত। এখানে এসে ভ্রমের সাথে কথা বলাটাই ওনার ভুল হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বেরিয়ে গেলেন কেবিন থেকে। তিনি আর চান না মেয়েটা কষ্ট পাক। তখনও ভ্রম কথা বলছে। আজই ব্যাক করছি বাসায়। আর একটা কথা, আমার টিমকে এমএমসিতে ট্রান্সফার করা হয়েছে, তাই আমার ফ্রেন্ডদের জন্য একটা ব্যাচেলার বাসা জোগাড় করে দাও। ভ্রমের কথা বলা শেষ। খালিকুজ্জামান সাহেব প্রত্যুত্তরে কিছু বললেন না। বিরক্তিমাখা চাহনি নিয়ে কলটা কেটে দিলেন। ফোন লাগালেন খালি বাসার জন্য। নিজের বাবার সাথে কথা বলেই ইয়াদকে সাথে নিয়ে পা বাড়ালো অফিস রুমে। সেখানটায় তার জন্য আমরিনের মা বাবা অপেক্ষা করছে। কিছুক্ষণ আগের সব কথাবার্তায় ইয়াদ শুনেছে, কিছু বলেনি ভ্রমকে। অফিসে প্রবেশ করেই আমরিনের মা বাবার মুখোমুখি হলো ভ্রম। কৌশল বিনিময় সেরে সোজা প্রশ্ন করলো, জি আঙ্কেল আন্টি বলুন কী জন্য ডেকেছেন? ভ্রমের কথায় আমরিনের মা বাবা জোরপূর্বক হাসলো। আমরিনের মা কথাটা তুললেন, একটা অন্যায় আবদার করলে রাখবে বাবা? ভ্রম কনফিউজড হয়ে যায়। অন্যায় আবদার করবে আর তাকে রাখতেও বলছে? এ কেমন কথাবার্তা? মনে মনে এগুলো আওড়ালেও আমরিনের মা বাবাকে বলল, আসলে আন্টি রাখার হলে রাখবো। আপনারা অবশ্যই জানেন আমি কেমন মাইন্ডের ছেলে, তাই বলে ফেলুন, সাধ্য হলে রাখবো ইনশাল্লাহ। মুখ খুলে আমরিনের বাবা, 4 বছর ধরেই তো তুমি ডিএমসিতে আছো। আমরিনের সাথে তো তোমার 3 বছরের পরিচয়। ও পড়তো আর এমসিতে। যখন তোমাকে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলো তখন এসে ওর মামুনিকে বলেছে যে মাম্মা আমাকে ডিএমসিতে ট্রান্সফার করিয়ে দাও, আমি এই ছেলেটার সাথে পড়বো। আমার স্ত্রী ও মেয়ের কথা ফেলতে পারেনি, পরে ওকে ডিএমসিতে ট্রান্সফার করে দেয়। আস্তে আস্তে বন্ধুত্ব হয় তোমাদের। আমাদের মেয়ে সে কি খুশি। তারপর একদিন ও বুঝতে পারে যে ও তোমায় ভালোবাসে। 2 দিন পর নাকি তোমার বার্থডে, সেদিন তোমাকে বলতে চেয়েছিল, কিন্তু তার আগে তুমি বিয়ে করে ফেললে। এখন আমরিনের বাবা চুপ করে গেলেন। ভ্রম তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করছে। তাদের কথা থেমে যাওয়ায় সে নিজ থেকে বুলি ফুটিয়ে বলল, তারপর? আমরিনের মা এবার পুরো কথাটা শেষ করার জন্য মুখ খুললেন। সারাদিন ও ফ্রেন্ডের সাথে ট্যুরে ছিল, ফিরেছে মাঝরাতে, আর এসেই ইন্টারনেটে তোমার বিয়ের নিউজটা পেয়ে এখন কি বলতে চাচ্ছেন আপনারা? ভ্রমের স্পষ্ট ভাষায় সোজা প্রশ্ন। ঘাবড়ালেন আমরিনের মা বাবা উভয়ই। দুজনেই শুকনো ঢোক গিলে নিলেন। অতঃপর বুকে এক কদম সাহস নিয়ে আমরিনের বাবা প্রস্তাব দিলেন ভ্রমের কাছে, আমি আমাদের মেয়েকে হারাতে চাই না, তাই প্লিজ তুমি ওকে বিয়ে করো, প্লিজ বাবা। আমরিনের বাবার কথায় মাও তাল মেলালেন। হ্যাঁ বাবা, একজন মা বাবা হয়ে মেয়ের জীবন ভিক্ষা চাচ্ছি, প্লিজ বাবা। আমরিনের মা বাবার আবদারে অবাক না হয়ে পারল না ভ্রম। তার কাছে তার বন্ধুমহল অনেক গুরুত্বপূর্ণ। সেই থেকেই আমরিনের প্রতি দায়িত্ববোধ ছিল, কিন্তু তা যে এ অবধি এগোবে তা ভাবনার বাইরে ছিল। কণ্ঠে মার্জিত ভাবটা যথেষ্ট স্বাভাবিক রেখে আমরিনের মা বাবা দুজনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, আপনারা জানেন আমি বিবাহিত? ভ্রমের প্রশ্নে চমকে যায় আমরিনের মা বাবা। ভ্রম কি তাদেরকে প্রত্যাখ্যান করলো? অতিরিক্ত চিন্তায় আমরিনের মা মুখ ফসকে কথাটা বলে দিলেন, দেখো বাবা, তোমার অতীত নিয়ে আমাদের সমস্যা নেই। আমরা শুধু চাই আমার মেয়েকে তুমি বিয়ে করো, আমার মেয়েটা বেঁচে যাক, প্লিজ বাবা। মা সমতুল্য অন্য আরেক মায়ের কথায় ভ্রম কেবল মাথাটা উপর নিচ করলো। মুখে জোরপূর্বক হাসি রেখে পুনরায় তাদেরকে জিজ্ঞাসা করলো, আন্টি এটা তো আমার প্রশ্ন না। আমরিনের মা যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো ভ্রমের কথাটা, তাই ইনিয়ে বিনিয়ে উনি অনেক কিছু বলার চেষ্টা করলো। শেষমেশ ধৈর্য হারা হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল সে। মেজাজ তার ভীষণ চটে আছে, তবুও সে অপমান করতে নারাজ। অন্তত এই তার পারিবারিক শিক্ষা না। আঙ্কেল এবং আন্টি, আমি আপনাদেরকে কি কিছু জিজ্ঞাসা করেছি? আমরিনের মা বাবা পুনরায় চুপ করে গেলেন। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ভ্রমের দিকে তাকিয়ে আছে তারা। তাই সে আবারও তাদেরকে ক্লান্তহীনভাবে জিজ্ঞাসা করলো, আপনারা জানেন না আমি বিবাহিত? জানি। আমিনের বাবার 2 শব্দে 1 বাক্যে উত্তর। সে পুনরায় চেয়ারে বসে পড়ল। তাদের দিকে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো, তাহলে শোনো বাবা, জানি অন্যায় প্রস্তাব, কিন্তু তুমি আমার কোল খালি করে দিও না। ও আমার কলিজার টুকরো, শূন্যতা নিয়ে বড় হয়নি কখনো ও। তুমি প্লিজ ওকে ওটা দিও না। এইবারে চরম বিরক্ত হলো সে। মুখে সূচক শব্দে বের করে আনলো। বলল, লুক আন্টি আঙ্কেল, আমি কখনো আপনাদের মেয়ে আমরিনকে কোনো আশা দিইনি। ইভেন ওর জন্য আমি ফ্রেন্ডশিপের এই অবধি যা যা করেছি সব বন্ধুত্বের খাতিরেই করেছি। ওকে আমি বন্ধুত্বের চোখে ছাড়া আর কোনো চোখেই দেখি না। ঠিক আছে বাবা, আগে দেখোনি এখন দেখো। ভ্রমের চোখে মুখে অবিশ্বাসের রেখা ছড়িয়ে পড়ল। এ কেমন মা বাবারে? মেয়ে যাকে পছন্দ করে সে বিবাহিত তা জেনেও মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছে ছেলের কাছে। শোনো, এমন তো না যে তোমাদের বিয়ের কয়েক মাস বা কয়েক বছর হয়েছে। এই তো সেদিন বিয়ে হলো। এক কাজ করো, তুমি ওকে ডিভোর্স দিয়ে
আমরিনকে বিয়ে করে নাও। আমার আমরিন সে মেয়ের মতো রেকর্ড না করতে পারলেও সে তোমার পর সেকেন্ড পজিশনে ছিল। তার উপর আমার মেয়ে কোনো অংশেই কম না, তারপরেও তুমি কে? বিরক্ত হলো সে। এক হাত উঁচিয়ে থামুন প্লিজ বলে থামিয়ে দিল। এবার সে বুঝতে পারছে কেন আমরিন বিগড়ে যাওয়া মেয়ে। নিজেকে আর দমিয়ে রাখল না। কড়া কড়া কথা শোনাতেই মুখ খুলল। আন্টি, আপনার লজ্জা করে না? রোমের ক্ষিপ্ত কণ্ঠে বলা কথা চমকালো মা বাবা দুজনই। সে তাদেরকে বলার সুযোগ দিল না। নিজ থেকে চোখ মুখ কুঁচকে তাদের শোধালো, আপনি তো একটা নারী, একজন নারী হয়ে তার সংসার ভাঙার জোগাড় করছেন কিভাবে? মানলাম আমরিন আপনার একমাত্র মেয়ে, কিন্তু যার সংসার ভাঙতে চাচ্ছেন সেও তো কারোর একমাত্র মেয়ে, তাই না? আচ্ছা এটা বলুন, আপনাকে কেউ ছাড়তে বললে আপনি ছাড়বেন আপনার স্বামীকে? চুপ মেরে গেল তারা। ফের প্রশ্ন ছুড়ল ভ্রম। বলুন। কোনো কথারই উত্তর দিলেন না, শুধু ভাবুক ভঙ্গিতে ফ্লোরে তাকিয়ে আছে। হাল ছাড়ল না সে। ফের, ওর ব্যাকগ্রাউন্ড কিংবা সৌন্দর্য দেখে আমি বিয়ে করিনি, বিয়েটা ফ্যামিলির পছন্দে হয়েছে। তাই আপনার প্রথম লজিক ফেল। দ্বিতীয় লজিক এই জন্য ফেল কারণ সে আমার দুদিন কিংবা একদিন কিংবা 1 সেকেন্ডের জন্য হলেও সে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। কোনো ক্যারেক্টারলেস ছেলে আমি নই যে কেউ আমাকে ভালোবাসলেই তাকে ভালোবাসা উজাড় করে দেব। বলে থামল। রুমে কথাগুলো কেবল বাড়ি খেলো। ইয়াদও চুপচাপ দাঁড়িয়ে সব শুনছে। ভ্রমকে আজ তার অন্যরকম লাগছে। কেমন যেন বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে এই ভ্রম বোঝদার হয়ে উঠেছে। আমি ছেলে, অনেকেই আমায় ভালোবাসবে, স্বাভাবিক, ভালোবাসতেই পারে। আর ভালোবাসা অপরাধ নয়, তবে কেউ ভালোবাসলে যে আমার তাকে ভালোবাসতে হবে এই লজিকটা একদম ভিত্তিহীন। তাহলে পুরুষের পুরুষত্ব থাকলো কই? পুরুষের পুরুষত্ব তো এক নারীতেই প্রকাশ পায়, তাই নয় কি? ভালোবাসা সবাইকে দেওয়ার জিনিস নয়, এটা অনেক যত্নের, ভেবে চিন্তে নির্দিষ্ট বিশ্বস্ত কাউকে দিতে হয়। রোমের কথায় আমরিনের বাবার চোখ মুখ কিছুটা শক্ত হলো। তাকে জিজ্ঞাসা করলো, প্রস্তাব নাকচ করছো? অবশ্যই, কারণ আমার ঘরে বউ আছে। তাই? বউটাই যদি না থাকে? ভ্রু কুচকালো ভ্রম। উদ্ভ্রান্ত মেয়ের উদ্ভ্রান্ত বাবা কি ডেঞ্জারাস বকুলকে মেরে ফেলার চিন্তা করছে? মনে মনে ভেবে নিলেও বুলি ফুটিয়ে গলার স্বর উঁচু করে তাদের উদ্দেশ্যে বলল, শুনুন আমরিনের বাবা, আমার বিয়ে হয়ে গিয়েছে। বউয়ের আগেও কেউ ছিল না, আর পরেও কেউ থাকবে না। সুতরাং আমার জীবনে বউর অনুপস্থিতি থাকলেও বউহীন আমার নজর অন্য কোথাও যাবে না। আমি প্রফেশনালি ইহান তালুকদার ভ্রম, আর বাড়িতে বকুলের জামাই, বুঝেছেন? খুব ভালোবাসি আমি আমার বউকে। শি ইজ মাই হার্ট, রেড হার্ট। এদিকে শেষের কথাটা শুনে কিছুটা ভিমড়ি খেল ইয়াদ। শালা, গতকালই না ওকে বলল এই বিয়ে সে মানে না। বকুল যত যাই করে নিক না কেন ওকে বউ হিসেবে স্বীকৃতি দেবেই না। এখন মশাই একদম পাবলিকলি নিজেকে বউ পাগল প্রুভ করছে। কি সাংঘাতিক রে বাবা! তখনই ইয়াদের হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। ফোনটা ভ্রমের, হয়তো কাজের কিছু। তবে ব্যাপারটা এখানে না ঘাটিয়ে আসছি বলে রুম থেকে প্রস্থান করলো। এদিকে আমরিনের বাবা মা তার কথা শুনলেন। প্রশ্ন করলো আমরিনের মা, আঙ্কেল থেকে হঠাৎ আমরিনের বাবা বলছো? আপনাকেও আমরিনের মা বলবো। চমকে উঠে তারা দুজনেই। ভ্রম এতক্ষণে মুচকি হাসল, শান্ত চাহনি নিক্ষেপ করে উত্তর দিল, এতক্ষণ আঙ্কেল ছিলেন, কিন্তু আমার বউকে সরিয়ে দিয়ে নিজের মেয়েকে বসানোর সিদ্ধান্ত যখন নিলেন তখন থেকে আমরিনের মা বাবা হয়েছেন আপনারা। আমার আঙ্কেল হওয়ার যোগ্যতা হারিয়েছেন, কেননা আমার কোনো আঙ্কেলই আপনাদের মতো বিবেকহীন না। তারা কখনো তাদের মেয়েকে আমাকে বিবাহিত জেনেও লেলিয়ে কিংবা প্রশ্রয় দিতেন না। অতপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে আসি বলে দ্রুত পায়ে সে জায়গা ত্যাগ করলো। পেছন পড়ে রইল অবাক করা দুটি মুখ। আজকের পর হয়তো তারা নিজেদেরকে শুধরে নেবে, আর নয়তো ভয়ানক পথের দিকে এগিয়ে নেবে। হসপিটালের বেডে বসে এরকম আশ্চর্যজনক লাইভ বকুল দেখবে, তা দুঃস্বপ্নে কেন কল্পনাতেও ভেবে দেখেনি। চরম অবকতায় থ হয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আছে। ঘণ্টাখানেক আগে আমরিনকে নিয়ে তৈরি হওয়া রাগ নিমেষেই উবে গেল। দৃষ্টি ন্যস্ত করলো হাতে থাকা ফোনটার উপর। ইহান তালুকদার ভ্রম আইডি থেকে একটা লাইভ করা হয়েছিল। খানিক সময় আগেই লাইভটা শেষ হয়েছে। হয়তো অনাকাঙ্ক্ষিত লাইভ সেটি, না হলে হুট করে দৌড়াতে দৌড়াতে লাইভ শেষ করার মতো ছেলে তো ভ্রম না। সোশ্যাল ইমেজ তার কাছে ফার্স্ট প্রায়োরিটি। তবে একটা প্রশ্ন থাকে, ফোনটা যার হাতে ছিল সে যদি ভ্রম হয় তাহলে সোফায় খানিকটা এগিয়ে হাঁটুতে ভর দেওয়া ব্যক্তিটিকে মুখ দেখাতে যায়নি, কিন্তু পোশাক আশাক বলে দিচ্ছে লোকটা ভ্রম। এও বোঝা গেল না কথাটা প্রকৃতপক্ষে কে বলেছে, ফোন ধরে রাখা ব্যক্তি নাকি বসে থাকা ব্যক্তি। ওর স্পষ্ট মনে আছে আজ সকালে ভ্রম হোয়াইট স্কাই ব্লু কালারের চেক শার্ট আর জিন্স পরে গিয়েছিল। সুতরাং বসে থাকা ব্যক্তিটি ভ্রম। তখন বলা কণ্ঠটাও ভ্রমের মতন ঠেকলো। আচ্ছা, ভ্রম কি এগুলো কাউকে বলছিল নাকি অন্য কিছু? অন্যমনস্ক হয়ে সে এসবে ভাবছিল, আর হাতের স্পর্শ লেগে প্রিভিয়াস লাইভ পুনরায় ওপেন হলো।
কথাগুলো রিপিট হচ্ছে। শুনুন আমরিনের বাবা, আমার বিয়ে হয়ে গিয়েছে। বউর আগেও কেউ ছিল না, আর পরেও কেউ থাকবে না। সুতরাং আমার জীবনে বউর অনুপস্থিতি থাকলেও বউবিহীন আমার নজর। চমকে গিয়ে ফোনের অফ বাটনে ক্লিক করে ফোনটা অফ করে ফেলল। ভীষণ লজ্জা লাগলো তার। গাল দুটো আবারও গরম হয়ে গিয়েছে। তখনই একটা নার্স প্রবেশ করে কেবিনে। মুচকি এসে তিনি এগিয়ে আসছেন। ম্যাম, আপনি ভ্রম স্যারের ওয়াইফ? রেড হার্ট। হকচকিয়ে গেল বকুল। চোখ বড় বড় করে তাকালো নার্সের দিকে। নার্সটা মুখের হাসি প্রসারিত করে শোধালেন, আই মিন বকুল, রাইট? কি বলুন তো? ইতিমধ্যে আমি সহ সবাই ব্রেকিং নিউজ দেখে নিয়েছে, তবে আমি কিন্তু ওনার অনেক বড় ফ্যান। সত্যি বলতেই হয়, আপনি কিন্তু খুব লাকি। নার্সের বলা কথায় বকুলের চোখে মুখে লজ্জার এসে সাক্ষাৎকার দিয়ে গেল। পিঠ চুলকানোর ভান ধরে চুপ রইল, কিছু বলল না। কিন্তু নার্স, সে তো বলেই চলেছে, ভ্রম স্যার সোশ্যাল সাইটে মেডিকেল বিষয় দিতে এত ফেমাস একটা লোক। ওনার প্রত্যেকটা কাজ আমি থেকে শুরু করে চুনোপটি নার্সরাও ফলো করে। সত্যি ওনার হাতের কাজ চমৎকার। এতদিন আমরা এই গুণ জানলেও আজ নতুন করে জানলাম উনি অনেক রোমান্টিক। আজকাল এরম স্বামী পাওয়া যায় বলুন? বকুল কেসে উঠল। সত্যি তার এখন অস্বস্তি লাগছে। লোকটা যে পিঠ বাঁচাতে এই কাজ করেছে সেই ব্যাপারে খানিকটা নিশ্চিত। না হলে অমন বোপাগলা ছিল তো নয় ভ্রম। আরে ইয়াদ চুপ করে কেন? কি হয়েছে বল? ইয়াদকে প্রায় 10 মিনিট ধরে একই প্রশ্ন করে যাচ্ছে ভ্রম, কিন্তু ইয়াদ কেবল মুখে জোরপূর্বক মিথ্যে হাসি ঝুলিয়ে মাথা উপর নিচ করে যাচ্ছে। বিরক্তি চলে এলো ভ্রমের মাঝে। মেজাজ দেখিয়ে ইয়াদকে শোধালো, পাগল টাগল হয়ে গেছিস? ট্রিটমেন্ট করতে হলে আমায় বল, আরেকটা মাথার তার কেটে দিই। জীবনে প্রথম মার্ডার আমি তোকেই করি। ভেতরে তো দেখেছিস সেই পরিস্থিতি কিভাবে ম্যানেজ করেছি। আর এখন তুই কি শুরু করছিস? ইয়াদ মাথা থামিয়ে, একটু দাঁড়া, বাইরে আসিস না, আমি এই দোকানে যাচ্ছি আর এই আসছি বলে ছুট লাগালো। পেছনে ভ্রম কেবল 2 হাত সামনে প্রসারিত করে বোকার মতো দাঁড়িয়ে রইল। মিনিট 2-এর মধ্যে ইয়াদ ফিরে এলো। এসেই, নে মাস্কটা পরে নে, তারপর বাইরে যাচ্ছি কথা বলতে বলতে বলে তার হাতে থাকা একটা মাস্ক ভ্রমের হাতে ধরিয়ে দেয়। চসূচক শব্দ বের করে কয়েকবার সামনে এগিয়ে যায়। চোখ ছোট ছোট করে ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বলবি? সে তখন থেকে বাইরে বেরোবো করছি, আসার সাথে সাথে এরুমে টেনে আনলি, এখন মাস্ক হাতে ধরিয়ে দিচ্ছিস। বলছি তো ভাই বলবো, তার আগে আমার কথাটা শোন। কেন শুনবো? আমি বলেছি তাই। ওকে, পড়ে নিলাম, এবার চল বলে ইয়াদকে নিয়ে পা বাড়া রুমের বাইরে। নিচে নেমে বলছি বলে ভ্রমকে চুপ করিয়ে দেয় ইয়াদ। তারপর করিডোরের শেষ প্রান্তে যেতে কেউ একজন ইয়াদকে উদ্দেশ্য করে বলে, আরে ইয়াদ স্যার যে, আপনি ভ্রম স্যারের বেস্ট ফ্রেন্ড না? বলছি ভ্রম স্যার এখন কোথায়? পেছনে ফিরে ওরা দুজনেই তাকায়। দেখতে পায় একজন নার্স এসে ইয়াদকে প্রশ্নটা করছে। সে তাড়াহুড়ো নিজের মাস্কটা পরে নেয়। তখনই ভ্রম নিজের ব্যাপারে বলতে যাবে, অমনি ইয়াদ ওকে আটকে দেয় আর নিজে বলে, আরে মানে ও এখন হোস্টেলে, এখানে নেই, আমরা তো ট্রান্সফার হয়ে গিয়েছি, আজই চলে যাচ্ছি। তাই ইয়াদের কথা ভ্রম বড় বড় চোখ করলো। তাকে রেখে দিব্যি নাই করে দিচ্ছে, এত লুকোচুরি কেন হচ্ছে? এদিকে নার্সটা ইয়াদের কথা বিশ্বাস করলো না। খানিকটা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কেন যেন মনে হচ্ছে আপনার সাথে লোকটা ভ্রম স্যার, মিথ্যে বলছেন কেন? ইয়াদ প্রতিবর্তী ক্রিয়ার কারণে সাথে সাথে শোধায়, ও হতে যাবে কেন? হ্যাঁ, ও আমার ভাই, ইনফ্লুয়েঞ্জা হয়েছে তাই হসপিটালে অ্যাডমিট ছিল, এখন নিয়ে যাচ্ছি। তাহলে মাস্ক কেন? আপনি নার্স কেন? তার মানে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগী কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে? আর আপনার সাথে এত ক্যাচাল কেনই বা করছি? নিজের কাজ করুন গিয়ে। এসেছেন ভ্রম স্যারের কথা বলতে। শুনুন, ভ্রম স্যারের বিয়ে হয়েছে, ওর রেড হার্ট আছে, মাঝখানে আপনারা এসে পড়বেন না, একদম ব্ল্যাক হার্ট লাগবে। আর এক পাও দাঁড়ালো না সে। ভ্রমকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে আসলো। ভ্রম এদের কথোপকথনে এতটাই শকড যে সে ভাবান্তরহীন। এই ইয়াদ ভেতরের কথা বাইরে কেন বলছে? তারা এসে থামলো বড় বটগাছটির নিচে। ভ্রম হাত ছাড়া মেরে ইয়াদকে দূরে সরালো। বড় একটা শ্বাস নিয়ে, কি হয়েছে তোর ইয়াদ? অসহায় ফেস করলো ইয়াদ। মুখ বোঝা না গেলেও চোখের এক্সপ্রেশন সব বুঝিয়ে দিচ্ছে। উত্তর দিল না সে ভ্রমের। ভ্রম ফের জিজ্ঞাসা করলো, কি রেড হার্ট ব্ল্যাক হার্ট শুরু করে দিয়েছিস? এগুলো তো ভেতরের কথা, বাইরে কেন বলছিস? আর বিয়ের ব্যাপারে তুই জানিস না? বিয়ে করেছি বলে বেড়াচ্ছিস কেন? ইয়াদ কাঁদো কাঁদো ফেস করে বলে, ব্যাপারটা না, আর তোর পার্সোনাল না, পাবলিক। আতকে উঠে সে চরম কৌতূহল নিয়ে বলে, তার মানে? তোর ফোন কোথায়? তোর কাছে? হ্যাঁ, আমার কাছে। নে এবার দেখ। বলেই ফোনটা ভ্রমের দিকে এগিয়ে দিল। ভ্রমও ফোনটা নিয়ে নিল। জিজ্ঞাসা করলো, কি দেখব? তোর প্রোফাইলে গিয়ে দেখ।
ভ্রম দ্রুত হাত চালালো, দেখলো 40 মিনিট আগে একটা লাইভ হয়েছে। অবাক হলো, 40 মিনিট আগে আবার কিসের লাইভ? দুরু দুরু বুক নিয়ে লাইভটা প্লে করলো। বকুলকে নিতে ভ্রমের বাবা ও ফুপু এসেছে। আজ বিকেলে ওকে ডিসচার্জ করে দিয়েছে। বকুলের হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা, নিজেকে সাদা সাদা লাগছে তার। অনেকদিন পর হসপিটালের গন্ধ তাকে ছুঁতে পারল। মহিলা নার্সরা এসে ওকে হুইল চেয়ারে বসিয়ে দিল। ভ্রম কোলে করে ওকে নিয়ে যাবে এমন এক্সপেক্ট করেছিল এখানকার স্টাফরা। মূলত এটারই ভিডিও করার জন্য অনেকে গোপনে ফোন সেট করে রেখেছিল, কিন্তু ফলাফল শূন্য। বাড়িতে এসে বকুলকে ভ্রমের ঘরে দিয়ে যাওয়া হয়। প্রায় ঘন্টা 5 হলো তার বাড়িতে আসার। হঠাৎই ভ্রম রুমে প্রবেশ করে। ফোন ঘাটছিল সে। ঘরে কার উপস্থিতি পেতেই চোখ তুলে তাকায় বকুল। লোকটার চুলগুলো উস্কো খুস্কো, শার্টে লাল পদার্থ লেপটে শুকিয়ে গিয়েছে। ভাবুক হলো সে। লোকটা মারপিট করেছে নাকি? ভ্রম এক পলক ওর দিকে তাকিয়ে ওর সামনে শার্ট খুলে ফ্লোরে ফেলে দিল। বকুল দৃষ্টি ফোনে নিবদ্ধ করে আবারও। লোকটার কি কিছু হয়েছে? ফোনে চোখ রেখে আরও চোখে ভ্রমের পানে তাকালো। লোকটা ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে বাথরুমে ঢুকে গেল। ফেসবুকে রিমির সাথে সে কথা বলছে। অনেকদিন পর তার সাথে কথা হচ্ছে, তাই ভ্রমের বিষয় ভাবল না। লোকটা এমনিতেও তাকে সকালে কম হেনস্থা করেনি। যা হয় হোক, তাতে ওর কি? এই শোন। হ্যাঁ বল। আমি কিন্তু এমএমসিতেই চান্স পেয়েছি। আরে বলিস কি রে, সত্যি? হ্যাঁ রে, তোকে ছবিতে দেখিয়েই তো চিনতে সুবিধা হলো আমার। সেই জন্যই তো তোকে খোঁজাতে আসলাম। যা বলেছিস। যাক, ভালোই হলো বল। দু প্রান্তের মানুষ একই মেডিকেলে, তাও বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ রে, আমারও বেশ ভালো লাগছে। আচ্ছা, আজ রাখি তাহলে, একটু ঘুরতে বেরোবো। আচ্ছা। কথা শেষ বকুল আর রিমির। ততক্ষণে লোকটা বেরিয়ে এসেছে। অবাক হলো বকুল। সময়টা পরখ করলো। 20 মিনিটে এনার গোসল শেষ। আয়না না বললো এনার 40 মিনিট বরাদ্দ থাকে গোসলের। কি এমন তারা? অবাক হলো ভীষণ। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে খানিকটা গলা খ্যাকারি দিয়ে জিজ্ঞাসা করলো, বাবা বলছিলাম যে, আরই ওকে? ভ্রম কেবল এক পলক তাকালো। তার গায়ে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। চুলগুলো কোনো মতে শ্যাম্পু করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল নিয়ে পানিগুলো মুছতে লাগলো। বকুল বুঝলো কিছু একটা হয়েছে ভ্রমের। না হলে এমনটা করার ছিল তো ভ্রম নয়। বকুল ফের শুধালো, বললেন না? সে শত চেষ্টা করেও ভ্রমের মুখ থেকে কথা বের করতে পারল না। ভ্রম মানুক আর না মানুক, সে ভ্রমের স্ত্রী। ভ্রমের সমস্যা তারও সমস্যা। ভ্রম হুট করে বিয়ে করেছে, কিন্তু দিন কয়েক পেরুলে তো অবশ্যই বুঝবে সে ভুল পাত্রীকে বিয়ে করেনি। তাই নিজ থেকে উঠে দাঁড়ালো। পায়ে ব্যান্ডেজ থাকলেও হাঁটতে অসুবিধা নেই, কিন্তু তবুও ডাক্তার হাঁটতে মানা করে দিয়েছেন। স্বামীর সমস্যার সমাধানের ক্ষুদ্র প্রচেষ্টায় নিজ উদ্যমে উঠে দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। ভ্রমের পেছন বরাবর দাঁড়ালো। আয়না তাদের একসাথে দেখাচ্ছে। অসুস্থ নারী আর ভাবনাহীন নর একই আয়নায় বন্দী হলো। পেছন ঘুরে তাকালো ভ্রম। খানিকটা গম্ভীর কণ্ঠস্বরে জিজ্ঞাসা করলো, উঠে কেন এসেছ? এমনটা আশা করেনি সে। ঠোঁট কামড়ে ভেবে নিল কি উত্তর দেবে। অতঃপর ধীর কণ্ঠে তাকে শোধায়, শার্টে লাল দাগ। বকুলের কথা শুনে ভ্রম কাট কাট গলায় উত্তর দিল, রক্ত। 2 কদম সরে যায় সে। অবাক করা কণ্ঠে জিজ্ঞাসা করলো, রক্ত? কিসের রক্ত? কার রক্ত? ভ্রম উন্মাদের মতো হাসতে হাসতে উত্তর দিল, বকুল আহমেদকে বিয়ে করেছি, রক্তের সাথে পরিচয় হতে হবে না? রক্তের কথা শুনে ভরকে গেল বকুল। মনের কোণে জেঁকে বসলো হাজারো প্রশ্ন। ফের কথা না বলে 2 পা পিছিয়ে বিছানা ধপ করে বসে পড়ল। চাউনি নিক্ষেপ করলো ভ্রমের দিকে। বুলি আওড়িয়ে শুধালো, আমাকে? তোমার কোথাকার কোন এক্স কে জানে? রাস্তায় আমাকে পেয়ে ঝামেলা করেছে। কথা শুনে চুপ মেরে রইল সে। ভাবলো, তার এক্স? এটা আবার কে? সে তো কখনো প্রেমের পটাও করতে যায়নি। পরক্ষণে ভাবলো, নির্ঘাত লাইভে ওসব করে তার কাছে ভালো শাস্তি চাইছে। ঢোক গিলে দৃষ্টি স্বাভাবিক করলো। কণ্ঠস্বরে বিরক্তিভাব ফুটিয়ে শোধালো, আমি তো প্রেম করিনি কখনো। তাহলে কার কথা বলছেন? উত্তর পাওয়া গেল না ওপাশ থেকে। খানিকটা নড়ে চড়ে জানালার দিকে তাকালো। খানিকটা সংকোচ নিয়ে উত্তরের আশায় প্রশ্ন করলো, শার্টে রক্ত কিসের? প্রশ্ন করার মিনিট কয়েক পেরোনোর পরেও উত্তর আসলো না। বিড়বিড় করে বজ্জাত লোকটাকে একটু গালাগাল দিল। অসভ্য লোকটা বোধহয় মুখে তালা মেরে বসেছে। না হলে এত প্রশ্নের উত্তর কেন নেই? পাত্তা দিল না সে। কর্পূরের মতো হাওয়ায় উড়িয়ে দিল ব্যাপারখানা। যেখানে প্রেম টেম সে করেনি, সেখানে মিথ্যে অপবাদ গায়ে মাখানোর কোনো প্রশ্নই আসে না। কেউ জেলাস হলে কিছু করার নেই। কিন্তু আমার? আয়না থেকে চোখ সরিয়ে ভ্রম তার পানে এক পলক চাইল। চোখে চোখ লেগে গেল বকুলের। খানিক সময়ের জন্য স্তম্ভিত হলো সে। মুগ্ধ হয়ে চেয়ে রয়েছে মুখের আদলে। মস্তিষ্কে প্রশ্ন যুক্ত হলো, গোসলের পর কি সকল নরনারীকেই দেখতে স্নিগ্ধ লাগে, নাকি তার চাউনি স্নিগ্ধ? আচ্ছা, চাউনিও স্নিগ্ধ হয়? প্রশ্নটা মনের কোণে এক লাগোয়া পাখির বাসার মতো থেকে গেল।
কণ্ঠ উগলে শোধাতে পারল না, দ্বিধা কাজ করলো। ভ্রম উত্তর দিল নির্লিপ্ত কণ্ঠে, আমি কেন জেলাস হব? হোয়াই? তোমার জন্য? ভ্রু কুচকে প্রশ্নটা বকুলকে জিজ্ঞাসা করলো। তার সেদিক পানি খেয়াল নেই, চোখ গিয়ে আটকেছে এ পুরুষের উদম বুকটায়। পানিগুলো এখনও চিকচিক করছে, যেন হাজারো ফটিকের মেলা। আচ্ছা, এ মানুষটা নিজেও তো একটা ফটিক, তাই নয় কি? চমকা সে নিজের ভাবনায়। অতি দ্রুত দৃষ্টি অন্য কোথাও দিল। এটা কি ভাবছে সে? এ নাকি নিয়ে ভাববার ব্যামো হয়েছে নাকি তার? হ্যাঁ, হয়তো। এই ঘরে আজই একটা বই পেয়েছিল সে, আশরিফা সুলতানা জাবা আপুর বই, প্রিয় চৈত্র মাস। বইয়ের বুকমার্কে লেখাটা এমন, মোহর পরিয়ে দিলাম এখন আপনি আমার। এরপর থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছে একটা কথাই, যে মোহর পরিয়ে দিলেই কি কারো হওয়া যায়? তাহলে সে কেন এই মানুষটার না? হয়েও না। কোথাও যেন এক অদৃশ্য দেয়াল রয়েছে খাম্বার মতো দাঁড়িয়ে। কিয়ৎক্ষণ চিন্তা করলো, সে কি আর 5টা মেয়ের মতোই ভালোবাসে মজেছে? পরক্ষণে ভাবল, মজলে মজেছি, তাতে দোষ তো নেই। স্বামী একান্তই আমার, আমায় বউ হিসেবে মানে না, তবে মানবে না এমনও না, মেনে নিতে পারলেই স্বস্তি। এই মেয়ে, তোমার কি বোবা হওয়ার রোগ আছে? ধমকে দিলেন। মৃদু কেঁপে উঠল বকুল, দৃষ্টি তাক করলো সেদিকে, প্রশ্ন ছুড়ল, বোবা হতে যাব কেন? তাহলে কি ওত পেতে ভাবছিলে? আপনাকে কেন বলবো? এ থামো তো, তোমার সাথে ঝগড়ার মুড আমার নেই। হ্যাঁ, আমার তো বয়ে গিয়েছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে। তুমি যে মেয়েরে বাবা, পায়ে পা কেন, ভুঁড়িতে ভুঁড়ি লাগিয়েও ঝগড়া করতে পারো। কি চিরন্তন সত্য কথা। ফালতু লোক। তাহলে ডিভোর্স দাও। দেব না। দেখে নেব তোমাকে। মেয়ে মেয়ে বলতে নিষেধ করিনি। বউ ডাকবেন বউ, আর আমাকে দেখবেন? বাহ, তাহলে দেখুন না। এই দেখুন, আমি তো আপনার সামনেই বসে আছি। খানিকটা চ্যালেঞ্জ করলো। ইচ্ছে করে বলেছে সে এই কথাগুলো, কারণ আগে যা হয়েছে তা হয়েছে, কিন্তু সবটা স্বাভাবিক করা দরকার। তাই ভাবনার ছেদন ঘটল নিজের খুব কাছে কারো ঘন শ্বাস প্রশ্বাসের শব্দে। পিলে চমকে উঠল, কিছুটা পেছনে ঝুঁকালো সে। তার একবার বলাতে এভাবে আসতে হবে নাকি? অসভ্য লোক। নিজের অস্বস্তি বুঝতে না দিয়ে প্রশ্ন করল, কাছে এসেছেন কেন? তুমিই তো বললে। আমি বললেই আসতে হবে? বউ বলেছে বলে কথা, করতেই হবে। আপনি না বউ মানেন না আমায়, এখন মানছি বলে আরেকটু কাছে এলেন। এবার ভয়ে চোখ খিচে বন্ধ করে বিছানায় ধপ করে পড়ে গেল। মিনিট কয়েক অতিবাহিত হওয়ার পরেও কোনো কিছু টের পেল না। যখনই চোখ খুলল তখনই গগন কাঁপানো হাসির শব্দ কানে আসলো। হাসিটা নিঃসন্দেহে নজর কাড়া, কিন্তু এই পরিস্থিতিতে হাসি ব্যাপারটা হজম হলো না। তেতে গিয়ে জিজ্ঞাসা করলো, বুড়োর মতো হাসছেন কেন? প্রশ্নের প্রত্যুত্তরে কেবল হাসির শব্দ পেল। রাগটা তরতর করে বাড়তে লাগলো। ফের গলা আরেকটু উঁচু করে শুধালো, আরে হাসছেন কেন সেটা তো বলবেন। এবার তিনি মুখ খুললেন। সবচেয়ে অসত্য কথাটা তিনি বকুলকে বলে দিলেন, হাসছি আমাকে নিয়ে তোমার এক্সপেকটেশন লেভেল দেখে। মানে তুমি আমায় নিয়ে এতদূর ভেবে নিয়েছো? এই তুমি না কত ব্রিলিয়ান্ট একটা মেয়ে, তাহলে আমাকে নিয়ে কেন স্বপ্নের পাহাড় সাজাচ্ছ? বাট ট্রাস্ট মি মেয়ে, স্বপ্নের পাহাড় যত উঁচুই করো না কেন, সেটা এক চুটকিতেই ভেঙে ফেলবো। মাইন্ড ইট। আর হ্যাঁ, তুমি ডিভোর্স দাও বা না দাও, আমি ঠিক 6 মাস পর তোমাকে দিয়ে দিব। ততদিন আমার প্রতি কোনো ফিলিংস আশা করি আনবে না। আনলেও তোমায় পস্তাতে হবে। বকুলের ধরনে কেঁপে উঠল। এতক্ষণের পরিষ্কার আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেল। মেঘগুলো যে তার দুঃখ, একটু ভারী হলেই আপন গতিতে ধরনীকে স্পর্শ করবে। চোখ ছলছল করছে, অন্যদিকে তাকালো। উত্তর দিল, ঠিক আছে, আমিও আর কোনো এক্সপেকটেশন রাখবো না। ওপাশ থেকে একটা কথাই শুনতে পেল, এই তো গুড গার্ল, বুঝতে পেরেছ? চোয়াল শক্ত হয়ে আসলো বকুলের। আত্মসম্মান জিনিসটা বুকে মনে উভয় প্রান্তেই চারা দিয়ে উঠল। জানান দিল সংসারে মত্ত না হয়ে আত্মসম্মান নিয়ে কেরিয়ারে ফোকাস দে। দেখতে দেখতে ঘনিয়ে আসলো মেডিকেলের প্রথম দিন। ভর্তির সকল কার্যাদি শেষ করে আজ এমএমসিতে যাবে বকুল। আজই তাদের নবীনবরণ উৎসব। রোম সকাল 6টার দিকেই কলেজে ছুটে গিয়েছে। সিনিয়র তারা, অধিকাংশ কাজ তো তাদের ঘিরেই। ঘড়িতে বাজে 9টা 10। অনুষ্ঠান শুরু 11টার দিকে। কলেজে রিমিও আসবে, তার সাথে জমিয়ে আড্ডাও দিতে হবে, তাই একটু এগিয়ে যাওয়া হবে তার। কি পড়বে না পড়বে ভেবে পাচ্ছিল না। তখনই ঘরে প্রবেশ করলো ভ্রমের মা। কী রে মা বকুল, তোর না আজ নবীনবরণ উৎসব, কি পড়ে যাবি? বলতে বলতে এগিয়ে আসেন তিনি। মাঝের এই কদিনে বাড়ির সকলের সাথে তার সম্পর্ক ভালো হয়েছে, একদম পরিবারের একজন সদস্য। কিন্তু মান অভিমান চলে ভ্রমের সাথে। এদিকে ওদের সাথে সম্পর্ক ভালো হলেও ওদিকে সম্পর্কে চলে টানাপোড়ন। যার সূত্র ধরে এই বাড়ির সাথে সম্পর্ক, তার সাথেই নেই কোনো বোঝাপড়া, তবুও দিন চালিয়ে নিচ্ছে। ভালোবাসার জন্ম যেটুকু হয়েছিল তা চেপে রেখেছে নিজের মাঝে, বাড়তে দেয়নি। প্রেমে পড়া বারণ বলে নিজের মনকে বাঁধিয়ে রেখেছে। সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, যা হবার হবে। অনিশ্চিত ভবিষ্যতে তার কোনো ভয় নেই, আল্লাহ তার সাথেই আছে।
কিরে বকুল মা? আনমনে উত্তর দিল, হ্যাঁ বলো, কিছু ভাবছিস? বলে পাশে এসে বসলো বকুলের। বকুল মুখে মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ মা, এই যে দেখো কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, কিন্তু কোনটা পড়বে সেটাই ভেবে পাচ্ছি না। বকুলের কথা শুনে দৃষ্টি বিছানায় ফেললেন ভ্রমের মা। শব্দ করে হাসলেন। এই ব্যাপার আমাকে আগেই বলতি, তাহলে তোর আর সমস্যা হতো না। তাহলে এখন সলভ করে দাও। বলে কিছু 3 পিস উল্টে পাল্টে দেখলেন। বোধহয় ওনার মনে ধরেনি। তারপর আচমকা হাত লাগালেন অসম্ভব সুন্দর একটা শাড়িতে, সবুজ আর ল্যাভেন্ডার কম্বিনেশনের কাঞ্জিভারমে। দারুণ সব কারুকাজ রয়েছে সেটায়। ভ্রমের মা রিনা শাড়িটা হাতে তুলে নিলেন, মহা আনন্দে ছেলে বউয়ের গায়ে ধরলেন। উৎফুল্ল সুরে বলে উঠল, মাশাআল্লাহ, আমার মেয়ে এই শাড়িই পরবে। শাশুড়ি মায়ের পছন্দ করে দেওয়া শাড়িটাই পরেছে বকুল। লম্বা ঘন চুলগুলো বড় করে খোপা করা, তাতে গুজে দেওয়া রজনীগন্ধা ফুল, চোখে লেপটে দেওয়া কাজল আর আইলাইনার, ঠোঁটে মেরুন লিপস্টিক। নিজের কাছে নিজেকে আজ দারুণ লাগছে তার। আয়নার সামনে এগিয়ে নিয়ে গেল ভ্রমের মা। বকুল চোখ তুলে তাকালো। সম্পূর্ণ রূপটা তার একটু আগের কল্পনার চেয়েও ভারী মিষ্টি। লজ্জায় চোখ নামিয়ে নিল, কিন্তু থেমে থাকলো না ভ্রমের মা। মেয়েকে লজ্জা দিতেই একটা বেসামাল কথা বলেই ফেলেন। ভ্রম প্রথম দেখা নির্ঘাত তোমার চোখ টিপ দিবে। লজ্জায় লাল হওয়া মুখশ্রী দুহাতে আড়াল করে নিল। ভ্রমের থেকে এটা সে আশা করে না, কিন্তু কেউ এরম ভাবে লজ্জা দিলে নিজেকে দমিয়ে রাখতে পারে না। মাথাটা নিচু করে রইল। ভ্রমের মা তাড়া দিয়ে বললেন, এ অনেক হয়েছে, এবার চলো, তোমার দেরি হয়ে যাবে। বকুলকে ধরে ধরে সিঁড়ি বেয়ে নিচে নামলো তারা। দেখা হয় ভ্রমের বাবা খালিকুজ্জামানের সাথে। মা বকুল, চলো আজ আমি তোমায় ড্রপ করে দিয়ে আসি। বাবার কথায় ঠোঁট এলিয়ে হাসলো বকুল। মার্জিত সরে জিজ্ঞাসা করলো, আপনার অসুবিধা হবে না? মেয়েকে এগিয়ে দিতে বাবার কখনো অসুবিধা হয় বাবা? না মানে আমি সেটা বলছি না, আপনার তো আরও অনেক কাজ থাকতে পারে। মেয়ের চাইতে ইম্পর্ট্যান্ট কাজ আর কিছুই হতে পারে না। শব্দ করে হেসে ফেলল ভ্রমের মা আর বকুল। তাদের হাসি দেখে ভ্রমের বাবা নিজেও হেসে ফেললেন। চলুন বাবা, বলে এগিয়ে গেল সদর দরজার দিকে। তখনই বকুল ডেকে দাঁড় করিয়ে দেয় ফুপু। দাঁড়িয়ে যায় ভ্রমের বাবা আর বকুল। ফুপুকে দেখে এগিয়ে এসে শোধালো, কিছু বলবে ফুপু? হাঁ করতো। কত ভালো একটা দিন আজ তোর, আর মিষ্টি মুখ না করেই চলে যাচ্ছিস? বলে হাতে থাকা প্লেট থেকে একটা মিষ্টি উঠিয়ে বকুলের মুখের সামনে ধরল। আবেগাপ্লুত হয়ে মিষ্টিটা মুখে নিয়ে জড়িয়ে ধরল ফুপুকে। ধরা গলায় বলল, এত কেন ভালোবাসো আমায় ফুপু? তুই আসতে একটাই তো ভালোবাসা, তোকে ভালো না বেশি থাকা যায় বল? এবার চোখ মোচ, কাজল ছড়িয়ে যাবে। আমার ভাইপো দেখার আগে তুই ভূতনি হয়ে যাবি, তার চেয়ে ওখানে গিয়ে ভূতনি হ। হেসে উঠল উপস্থিত সবাই। আসি বলে প্রস্থান করলো তারা। শ্বশুর বাবা তাকে ড্রপ করে দিয়ে গেছে অনেক সময় হলো। তার মাঝে রিপোর্টাররা তাকে হানা দিয়ে বসলো। একের পর এক প্রশ্নের উত্তর দিতে দিতে সে কাহিল। ভ্রমকে একবারের জন্য তার নজরে আসেনি। প্রশ্ন একটাই, লোকটা থাকবে কই? ব্যাগ থেকে ফোনটা বের করে রিমিকে টেক্সট করতে যাবে, তখন এই শাড়ির আঁচলে টান অনুভব করে। দাঁড়িয়ে যায় সে। পেছন করে এক সুদর্শন সুঠামদেহীর পুরুষ লোককে আবিষ্কার করলো। ভ্রু কুচকে তাকালো। ছেলেটা আঁচল ধরে দাঁড়িয়ে আছে। কি করছেন কি আপনি? বকুলের গলায় রাগ স্পষ্ট। আঁচল ছেড়ে দিল ছেলেটা। মাথা ওপর নিচ নাড়িয়ে আমতা আমতা করে শোধালো, সরি মিস, অ্যাকচুয়ালি আপনাকে আমি এতক্ষণ ধরে ডেকেই যাচ্ছিলাম, কিন্তু আপনি শুনতে পাননি, তাই বাধ্য হয়ে। মাথা চুলকে নিল ব্যক্তিটি। চোখ ছোট ছোট করে ফেলল বকুল। আপনি তো অন্যভাবেও সামনে আসতে পারতেন। আঁচলই কেন ধরতে হবে আপনাকে? কনফিউজড হয়ে গেল লোকটা। খানিকটা ইতস্তত বোধ করে শোধালো, আমি এদেশের কালচার সম্পর্কে কিছু জানি না, তাই যদি কিছু ভুল হয়ে থাকে তবে আমি দুঃখিত। খেয়াল হলো বকুলের। বাংলা ভাষায় কথা বললেও লোকটার মুখের আদল কিছুটা বিদেশি লোকদের মতন। আপনি? আমি এই কলেজে নতুন এসেছি, তেমন কোনোই ফ্রেন্ড নেই। আপনাকে দেখে কেন যেন এগিয়ে আসলাম। ফ্ল্যাট করছেন? বকুলের সোজা উত্তর। লোকটা হেসে উঠল, অবশ্যই না। এনিওয়েজ আমি ফানায়েত ফাতে দিগন্ত, এখানকার স্থানীয় বটে। আর আপনি? বকুল ব্যাপারটা সহজ করে নিল, উত্তর দিল, জি আমি বকুল আহমেদ। আর আপনার একটু কারেকশন করা উচিত, মিস নয় মিসেস। মিসেস ভ্রম? দিগন্ত ছেলেটা মুচকি হাসলো। ইটস ওকে। তাদের কথোপকথনের মাঝে হাজির হলো রিমি। বকুলকে চিনতে পেরে ঝাপটে জড়িয়ে ধরল রিমি। এদিকে আড়াল থেকে তাদেরকে কেউ পর্যবেক্ষণ করছিল। কারো ডাকে সেখান থেকে অজ্ঞাত ব্যক্তিটি সরে গেল। তোকে এই পেলাম, কেমন আছিস বল? বিন্দাস। হেসে উঠল দুজনেই। রিমি এক পলক তাকালো পাশের ছেলেটার পানে। কিছু সময়ের জন্য সে হাসি থামিয়ে দিল। মায়াবী আদলে গড়া মুখশ্রী তার হৃদয়ে কম্পন ধরালো। বড় করে একটা শ্বাস নিল। অজানা কারোর প্রতি কোনো রকম আশা সে রাখবে না। পরিচয় শিউর হতে লোকটাকে ইশারা করে বকুলকে শোধালো, এই বকুল, ইনি কি তোর ভ্রম?
কি দারুণ দেখতে রে দুলাভাই। রিমির এটুকু বলাতেই ওর হাত চেপে ধরল বকুল, চোখ পাকিয়ে শোধায়, না রে হ্যাবলাকান্ত, এ হচ্ছে নিউ ফ্রেন্ড, তোর আসার আগেই পরিচয় হলো। জিভে কামড় বসালো রিমি, অপরাধের ফেস করে বকুলকে শোধালো, সরি ইয়ার, আই এম রিয়েলি ভেরি সরি, ইটস ওকে। আর আপনাকেও সরি, কথাটা বলল দিগন্ত ছেলেটাকে। বকুল পরিচয় পর্ব সারল। লুক রিমি, ও হচ্ছে দিগন্ত, ফানায়াত ফাতে দিগন্ত। আর দিগন্ত ও হচ্ছে রিমি, মাহবুবা খানম রিমি, আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে রিমির দিকে হাত বাড়িয়ে দিল। হ্যালো, হাই। তিনজনে মুচকি হাসলো। তখন স্টেজে যাওয়ার জন্য অনুরোধ করা হয় সকলকে। তারা তিনজনও ছুটল সেদিক পানে। স্টেজে যাওয়ার সময় সিনিয়ররা তাদেরকে ছোট্ট একটা ফুলের বুকে আর র্যাপিং পেপার মোড়ানো একটা বর্গাকৃতির ছোট বাক্স দিয়ে দিল তাদের শুভেচ্ছা উপহার। শুভেচ্ছা পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে তাদেরকে শুভকামনা জানিয়ে শুরু হলো বিনোদন অংশ। বিনোদনের শুরুতে উপস্থাপক অনাকাঙ্ক্ষিত একটি নাম নিয়ে অবাক করা একটা আবদার করে বসলেন। আপনারা সকলেই জানেন, গত 4 বছরের শেষ রেকর্ড আমাদের কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভ্রমকে দিয়েই শুরু হয়েছিল আর শেষ হলো এই বছরে। আমাদের ভ্রম পড়াশোনার দিক থেকে যেমন এগিয়ে তেমন অন্য সব কিছুতেও। তার গানের গলা একদম মাশাল্লাহ। আজ না জানিয়ে এভাবে ডেকে নেওয়াতে সরি বলে নিচ্ছি, তবে ভ্রমকে পারফর্ম করতেই হবে। ইহান তালুকদার ভ্রম, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আচম কেমন বলায় উপায় না পেয়ে এগিয়ে গেল স্টেজের দিকে। দিহানকে বলে নিজের গিটারটা আনিয়ে নিল। দক্ষ হাতে গিটারে সুর তুলে এক মিষ্টি কণ্ঠস্বরে গাইতে লাগলো, তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কত দূরে এখনও, তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে। গানের সমাপ্তি হলো, কিন্তু গান গাওয়া ব্যক্তিটি বকুলের পানে তাকিয়ে আছে অনিমেষ। করতালির আওয়াজে মুখরিত হলো চারিপাশ, তবুও পলকহীন দৃষ্টি মেলে দিব্যি তাকিয়ে আছে। ব্যাপারটা খেয়াল করতে বকুলের অন্তরাত্মা কেঁপে উঠল। লোকটা তাকে উদ্দেশ্য করে গানটা গাইল নাকি? সারাক্ষণ তো তার দিকেই তাকিয়ে রইল। দৃষ্টি ফেরাতে চেয়েও সে পারল না। আজ ইচ্ছে করছে এই চোখে ডুবে যেতে। তখনই রিমি ধাক্কা মেরে বলে উঠল, এইটাই কি ইহাম তালুকদার ভ্রম? দেখ, চোখে একরাশ ভ্রম নিয়ে তোর পানে তাকিয়ে আছে।